দ্য ক্লাসিক পেজেস, শ্রুতি সাহিত্যের অমূল্য সম্ভার। রবিবারের মধ্য দুপুর, গল্পে গল্পে ভরপুর। আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন দিকে। কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম বিহারের দুমকা শহরে 1908 সালের 19শে মে। 1928 সালে তাঁর প্রথম গল্প অতসীমামি প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায়। এরপর তাঁকে আর থেমে থাকতে হয়নি। একে একে লিখে চলেন অজস্র ছোট গল্প ও উপন্যাস। তাঁর রচিত পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা আজও কালোত্তীর্ণ হয়ে আছে। মাত্র 48 বছর বয়সে তাঁর জীবনাবসান হয়। আমাদের আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন দিকে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। জলের দামে ভিটেমাটি বেঁচে এসে আগুনের দামে ওঁচা মালে গাঁথা বাড়িটা কিনেছে তারা নিজেরা মাথা গুঁজবার জন্য। কবি ভাবুক ছেলেটা আবার অন্যদের ডেকে আনে সেই বাড়িতে আশ্রয় দেবার জন্য। তবু দুরবস্থার চাপ এখনো অনুদার করে দিতে পারেনি হৃদয়। সকলে তাই সামনাসামনি অসন্তোষ প্রকাশ করতে পারে না। আশ্রয় দাবি করার অধিকার ওদের আছে সন্দেহ নেই। বিধবা মেয়ে ছেলে, একটি বয়স্কা এবং বছর 9 কুমারী মেয়ে, আরেকটি বাচ্চা ছেলে, এরকম অজ্ঞ অসহায় মানুষদের ফাঁদে ফেলবার জন্য শহরে কত লোক যে ওত পেতে আছে। ওরা এমনি থাকবে না, একখানা ঘর ভাড়া নেবে, 10 টাকা করে ভাড়াও দেবে। জামাই সমীর একটু মুচকে হাসে। অন্যেরা মুখে কোনো ভাবান্তর ঘটতে দেয় না, তাই দেখে সমীরের মুখের কৌতুকের ভাবটা মুছে যায়। বিমলা কৃতজ্ঞতা জানিয়ে বলে, ভদ্রলোকের বাড়িঘর পাবো আশা করিনি। কোন বদলোকের পাল্লায় গিয়ে পড়বো এই ভয়েই মরছিলাম। তোমার বড় বেশি ভয়। তোমাকে বেশ শক্ত মেয়ে বলে চিনে ফেললাম মা। পরমেশ্বর হাসি খুশি মানুষ, বিয়ে করেননি। সংসার তার ছোট ভাই মহেশ্বরের। ছেলে মেয়ের মধ্যে সাধন বড়, তারপর পিঠোপিঠি মেয়ে সুরমা ও প্রতিমা। বিয়ে হয়েছে কেবল সুরমার, আরও 4টি ছেলে মেয়ে মহেশ্বরের। সবিতা কিন্তু সুন্দর গাইতে পারে। তাই নাকি? আমাদের শোনাতে হবে কিন্তু। এটা তুমি বোকার মতো কথা বললে সমীর। একজন যদি গান জানে, এক বাড়িতে থেকে না শুনিয়ে সে যাবে কোথায়? যখনই গাইবে শুনতে পাবে। শ্যামবর্ণা সবিতার সতেজ সজীব লাবণ্য সকলেই বারবার চেয়ে দেখে। সমীরের দেখার ভঙ্গিটা সুরমার পছন্দ হয় না। আরও কয়েকটা নতুন গুণের মতো এইভাবে মেয়েদের চেয়ে দেখার গুণটাও সে কোথায় পেল কে জানে। এই সেদিনও দেনার দায়ে তার বাবা যখন পর্যন্ত কাবু হয়ে পড়েনি, তখন পর্যন্ত কোনো মেয়ের দিকে এভাবে তাকানোর কায়দা সমীরের বোধহয় জানাও ছিল না। তারপর কি যে টাকার নেশায় ধরল তাকে। আজে বাজে লোকের সঙ্গে এলোমেলো কি যে সব ব্যবসা করতে নামল। রেস খেলে রাতারাতি যে তারপর একেবারে বদলে গেছে মানুষটা। সবিতাদের সঙ্গে জিনিসপত্র ছিল অল্পই, ঘর গুছিয়ে ফেলতে বেশিক্ষণ লাগার কথা নয়। কিন্তু তার আগেই সবিতা 10টা টাকা এনে পরমেশ্বরকে বলে, ভাড়াটা নিয়ে নিন। দেরি সইল না বুঝি? তাও বুঝলে না, 8 ঘাড় বেঁধে ফেলছেন। এখন তোমরা তাড়ি দিতে পারতে, ভাড়া দিয়ে ভাড়াটে হয়ে বসলে আর পারবে না। না না, তুমি বুঝলে না সমীর। মা আমার সে ধরনের চতুর মেয়ে নয়। নিজের বাড়ি থেকে ভাড়াটে তাড়ানো যায় না কেন? শুনলে সমীর, মা অন্য কারণে আগে ভাড়া মিটিয়ে দিচ্ছেন। মহেশ্বর, দাও তো মাকে একটা রসিদ কেটে। রসিদ লাগবে না। লাগবে বই কি, ভাড়া দিলেই রসিদ লাগে। দিতেও হয়, নিতেও হয়। এসব তোমায় শিখিয়ে নিতে হবে। প্রথমে সকলের কম বেশি খানিকটা অস্বস্তি বোধ ছিল, কিন্তু দেখা গেল 2-1 দিনেই সেটা কেটে গেছে।
মফস্বলের সরল সহজ মানুষ কটাকে, বিশেষত সরল কিন্তু তেজি ও বুদ্ধিমতী ওই সবিতা মেয়েটাকে ভালোই লাগে সকলের। ভালো বোধহয় লাগে তার মুখে তাদের কাহিনী আর গান শোনার পর। সবিতার গানের প্রসঙ্গেই তাদের কাহিনী আসে। সে গান শিখেছে তার বাবার কাছে, তার বাবার নিজের রচিত গান। তার বাবা ছিলেন কাপড়ের ছোট কারবারি আর কবি, স্বভাব কবি, লড়াই কবি। কবি আর গাইয়ে হিসাবে নাম ছিল গোপেশের। গোপেশ গাইবে শুনলে আসরে লোকারণ্য হয়ে যেত। কত সুন্দর গান যে সে বেঁধেছিল। দাঙ্গা হাঙ্গামার সময় সে মারা যায়। কনের ঘরের সামনে বারান্দায় বসে খালি গলায় গান ধরে দেয় সবিতা। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লই যাও আমায়। একে একে বাড়ির সকল মানুষ এসে হাজির হয়। বিমলা সকলকে পাটি পেতে বসতে দেয়। ঘরের দুয়ারের কাছে হাঁটু মুড়ে বসে গান শোনে, চোখ দুটি বন্ধ করে দেয়। দেখিও পাই, পারে লয়ে যাও আমায়। পরপর কয়েকখানা গান করে সবিতা। মনকে উদাস করে দেওয়া শান্ত মধুর ভাবালু গান, সুগভীর দরদ ভরা গান। সবিতা গান বন্ধ করলে খানিকক্ষণ সকলে চুপ করে থাকে। মেয়েটার কোমল মধুর সতেজ কণ্ঠে সহজ সরল গেয় ভাষায় গান যে সত্যই তাদের এমনভাবে অভিভূত করে দেবে, এটা প্রথমে কেউ করতে পারেনি। দিদিকে তোরা সামাল দিস, এ মেয়েটাকে টেনে নেবে। চমৎকার গলা মেয়েটির, সুন্দর গায়। ওকে শেখালে খুব নাম করতে পারবে। বাপের কাছে নিজে নিজে শিখেছে। এসব গানের কি কদর আছে? আছে বই কি, সভায় এসব গান হলে লোকে মেতে যায়। তুমি গানও এত ভালোবাসো, তা তো জানতাম না দাদা। শ্যামাসঙ্গীত জানো মা? দুই একটা জানি। শোনাও না। আরেকটা গান করে সবিতা, খালি গলায় গ্রাম্য ঢঙে গান। শুনে ভালো লাগে না মহেশ্বরের। গান শেষ হলে সকলে নানা বিষয়ে কথা বলে। এই এলোমেলো আলোচনায় প্রথম থেকে শেষ পর্যন্ত সাধন থাকে চুপ করে। চিরদিনই সে চুপচাপ। পরমেশ্বর সর্বদা হাসি খুশি, চেনা অচেনা সকল মানুষের সঙ্গে চলে তার অফুরন্ত কথা। মহেশ্বর গম্ভীর ও ভাবুক, কিন্তু বিশেষ ধরনের লোকদের সঙ্গে ধর্ম সম্পর্কে সেও অজস্র কথা বলে। সাধন হয়েছে বাপ জ্যাঠার বিপরীত। বোবা হয়ে থাকতে পারলেই সে যেন খুশি হয়। একটিমাত্র কথা সে আজ বলে, গান শিখবে? শিখব। তখন সাধন আর একটি কথাও বলে না। সাধনের সংক্ষিপ্ত প্রশ্ন, আজ সবিতার সংক্ষিপ্ত জবাব সকলকে চুপ করিয়ে দেয়। একটা মেয়ের গান শেখা তো সহজ ব্যাপার নয়। দু চারটে শব্দের প্রশ্নোত্তরে এমন একটা গুরুতর ব্যাপারের বোঝাপড়া হয়ে গেল তাদের মধ্যে। কয়েকদিন পরে তার বন্ধু অসীম গান শেখাতে আসে সবিতাকে। সপ্তাহে 2 দিন গান শেখাতে আসবে। বিনা পয়সায় নিজের পকেট থেকে নিজের কষ্ট করে রোজগারের পয়সা খরচ করে। সারে গামা রে গামা পা গামা পা ধা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে। মেয়েটা গেল, শহরের কালচারের পাল্লায় গেল। শহরতলি থেকে প্রথম বনবে অ্যামেচার, তারপর দাঁড়াবে প্রফেশনাল। বিমলা প্রায় ভীত মুখে তার মুখের দিকে চেয়ে থাকে। আপনি কোন কালচারের কথা বলছেন জ্যাঠামশাই?
শহরে কিন্তু দুরকম কালচার আছে, একটা মানুষকে এগিয়ে দেয় আর একটা পিছিয়ে রাখতে চেষ্টা করে। তুমি যখন পেছনে লেগেছ হয়তো ভালোটার পাল্লাতেই যাবে। আমি বলছিলাম অন্য কথা, যেটার পাল্লাতেই যাক, এ মেয়ে আর এরকম মেয়ে থাকবে না। এমনি করেই ভগবান উপায় করে দেন। শুনে বিমলা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সাধন সবিতাদের ঘরে ডেকে আশ্রয় দিয়েছে, সবিতার গান শেখার ব্যবস্থা করেছে। তাদের উপকার করার জন্য সমীরেরও খুব আগ্রহ দেখা যায়। দরখাস্ত দিয়ে আসা ও রেশন কার্ড জুটিয়ে আনার হাঙ্গামা করার দায়িত্বটা সমীর যেচে নিতে যায়। আমি সব ঠিক করে দেবো, ভাববেন না। তোমার তো নিজের নানা কাজ আছে, অসুবিধা হবে, আমি ব্যবস্থা করে দেবোক্ষণ। না না, অসুবিধা কিছু নেই। শুধু রেশন কার্ড জোগাড় করার দায়িত্ব নয়, কেউ তাকে কিছু না বললেও শ্বশুরবাড়ির দৈনিক বাজারের ভারটাও সেদিন সে যেচে গ্রহণ করে। সকাল 7টা বাজতে না বাজতে থলি হাতে নিচে নেমে এসে সে বিমলাকে সামনে দেখে বলে, আপনাদের বাজার করবার লোক নেই, আমি বাজারে যাচ্ছি, আপনাদেরটাও এনে দিই। বিমলার হাতে বাসনের পাঁজা। সে বলে, আপনি কেন কষ্ট করবেন? জামাই মানুষ, আপনার বাজারে যাওয়াই উচিত নয়। না না, আজ শখ করে যাচ্ছি। আমাদের জন্য মাছ তরকারি তো কিনতেই হবে, সেই সঙ্গে আপনাদেরটাও কিনে আনবো। আর মেয়েদের বাজার করার ঝঞ্ঝাট পোহাতে হবে, ভাবতেও আমার বিশ্রী লাগছে। মায়েরা নিজেরাই বাজার পর্যন্ত করতে শুরু করে মস্ত একটা অপরাধ করেছেন দেখছি। মোটেই তা নয়, এক বাড়ি থেকে আমাদের এত লোকের বাজার করতে যাচ্ছি, সবিতাদের বাজারটাও তো করা উচিত। সবিতা, সবিতা! বিমলা সবিতাকে ডাকে। সবিতা আসে, কিন্তু আসে একেবারে থলি হাতে। কি হয়েছে? ইনি বাজারে যাচ্ছেন, বলছেন কি আমাদেরও বাজারটা এনে দেবেন। আমাদের দরকার নেই বাজারের। বলে সে থলি হাতে বাজার করতেই বেরিয়ে যায়। আরে, মেয়েটা তো ভারী অহংকারী। না না সমীর, তুমি ভুল বুঝলে। বেচারা নিজেদের বাঁচাচ্ছে। এই সাধন 6 দিন ওদের বাজার করেছে, নিজেদের জন্য দামি দামি মাছ তরকারি যা কিনেছে ওদের জন্য তাই এনেছে। ওদেরকে অত খরচ পোষায়? মেয়েটি বুদ্ধিমতী, তাই নিজেদের শাকপাতা কিনে আনতে গেছে। মাছের বাজারে সবিতাদের সঙ্গে সমীরের দেখা হয়। কি মাছ কিনলে? মাছ? কুচো চিংড়ি 2 টাকা সের। মাছ কিনবো কি দিয়ে? সমীর বুঝি হঠাৎ ভাবের বশে সহজ বুদ্ধি হারায়। আত্মীয়তার অধিকার নিজের ঝোঁকে নিজেই খাড়া করে উৎসাহের সঙ্গে বলে, আজ তোমাদের মাছ খাওয়াবো। মহৎ ভাব। উৎখাত হয়ে এসেছে একটি পুরুষ অভিভাবকহীন পরিবার। একটি অল্প বয়সী মেয়ে ভার নিয়েছে সেই পরিবারটিকে বাঁচিয়ে রেখে নতুন আবেশ পরিবেশ জল মাটিতে শিকড় বসিয়ে স্থায়ী করবার। এরকম একটি মেয়েকে আত্মীয়তা দিয়ে খাতির করার মহৎ ভাব। কিন্তু পয়সা নেই বলে যে মাছের বাজার ঘুরে নিরামিষ শাক তরকারির থলি নিয়ে ফিরে যাবে, তাকে এভাবে মাছ খাওয়াতে চাইলে যে দয়া করা হয় সেটা খেয়াল থাকে না সমীরের। তাই সবিতার প্রতি প্রশ্নে সে বেসামাল হয়ে পড়ে। একটি গরিব মেয়েকে তো দামি মাছ খাওয়াবেন, প্রতিদানে কি চাইবেন? না না, ছি 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 ছি, ওভাবে বলিনি কথাটা, সত্যি বলছি। বাজারের মধ্যে গায়ে গায়ে ঠেলাঠেলি করা ভিড়, তার মধ্যে দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা। সমীরকে ধাক্কা দিয়ে এগিয়ে যেতে যেতে মাঝবয়সী একজন মন্তব্য করে, বাপরে বাপ, এরা হাটে বাজারেও প্রেম চালাবে। মোটাসোটা ধোপদুরস্ত ধুতি পাঞ্জাবি পরা লোকটার হাতের থলিতে ভরা তরকারির ওপর আস্ত একটা শেরখানেক ওজনের চকচকে গঙ্গার ইলিশ দেখে সবিতা হঠাৎ সুর পাল্টায়। আচ্ছা, আপনার মাছ খাবো, কিনে নিয়ে যান, রান্না করিয়ে পাঠাবেন। ওভাবে খাওয়া যায়, মাছ নেওয়া যায় না। মাছ কেনা হয়ে গিয়েছিল সমীরের, আর পোয়াটেক কিনলেই সবিতাদের দেওয়ার পক্ষে যথেষ্ট হতো। সে 1 সের মাছ কিনে বসে, বাজারের সবচেয়ে দামি মাছ।
এত মাছ এনেছো? 2 রকম মাছ? ঠান্ডা মাছটা রান্না করে সবিতাদের পাঠিয়ে দিও। সবটা? কেন? কেন মানে? আমাদের রান্না মাছ খেতে চেয়েছে। তা তো চাইবেই। কত কি চাইবে? অবুঝের মতো কথা বলিস না সুরমা। আমরা পাছে দয়া করি, এটাই বরং ওর ভয়। হ্যাঁ বাবা সমীর, তুমি নিজেই নিশ্চয়ই মাছ খাওয়াতে চেয়েছিলে। নেহাত ভদ্রতার খাতিরে রাজি হয়েছে। সমীরের মুখ লাল হয়ে যায়। সমীর একটু ভাব করতে চাওয়ার বেশি কোনো খারাপ ব্যবহার করেনি। বাড়ির অন্য সকলে তাদের সহজভাবে ভালোভাবে গ্রহণ করেছে। তবু সবিতার অস্বস্তি ঘোচে না। এখানে থাকতে ভালো লাগছে না মা। কেন? এখানে ঠাঁই পেয়েছি। ভগবানের দয়া ছিল তাই বদলোকের পাল্লায় না পড়ে বিপদে আপদে এরা সহায় হবে। সেই জন্যেই তো। একে আমরা গরিব, তাই একেবারে নিঃসহায়। খালি মনে হয় যেন এদের দয়ায়, এদের আশ্রয়ে আছি। অত খুঁতখুঁতে হতে নেই। মেয়ে ছেলে না তুই? মেয়ে ছেলের বুঝি মান সম্মান নেই? কি জানি বাপু, তোর সাথে তর্ক করে পারি না। পাশের বাড়িতে নিশীথ একখানা ঘরের ভাড়াটে। একটু ত্যাচ্চাভাবে হলেও সবিতা আর তাদের 2টি ঘরের জানলা দিয়ে ঘরের ভেতরের খানিকটা দেখা যায়। নলিনী জানালায় পর্দা দিয়ে রাখে। জানালার তলার দিকে রঙিন কাপড়ের সুন্দর পর্দা। তবু দাঁড়ানো মানুষের বুক কাঁধ পর্যন্ত দেখা যায় সবিতাদের ঘর থেকে। শুধু নিশীথ আর নলিনীর, তাদের 3 বছরের ছেলেটির নয়। জানালায় দাঁড়িয়ে নলিনী আলাপ করে। তারা কোথা থেকে এলো, কেন এলো, কজন এলো ইত্যাদি নানা বৃত্তান্ত জেনে নেয়। ঘরটা তোমরা ভাড়া নিয়েছো? হ্যাঁ। একখানা ঘর কত ভাড়া? 10 টাকা। সত্যি? তার অবাক হবার মানেটা সবিতা বুঝতে পারে কয়েকদিন পরে। নলিনী তাকে তার ঘরে বেড়াতে যাবার আহ্বান জানিয়ে রেখেছিল। সবিতারও কৌতূহল ছিল জানালা দিয়ে আংশিক দেখা ঘরখানা ভালো করে দেখবে। তাদের ঘরের চেয়ে ছোটই হবে ঘরখানা, কিন্তু ঘরখানা যেন ছবির মতো সাজানো। আসবাবপত্র খুব বেশি দামি নয়। এসো ভাই, বসো। নলিনী তাকে বসতে দেয় ছবি আঁকা সিঙ্গাপুরি মাদুরে। বোঝা যায় মাদুরটি খুবই পুরনো, কিন্তু যত্নে রাখায় পুরনো হলেও জীর্ণ হয়নি। আপনারা কতদিন এখানে আছেন? বছরখানেক আগে ছিলাম ওই শশধরবাবুর বাড়ি। লোকটা এক একদিন মদ খেয়ে এমন হল্লা করত, কি ভয় ভয়ে যে থাকতাম কি বলবো তোমাকে। এ ঘরখানা পেয়ে যেন বেঁচেছি। কত ভাড়া দেন? লাইট নিয়ে 35 টাকা। শুনে এবার সবিতা চোখ বড় বড় করে তাকায়। এত ভাড়া? একখানা ঘর 35 টাকা? ভাড়া আজকাল এই রকমই দাঁড়িয়েছে, 2-5 টাকা কম বেশি হবে। তোমরা 10 টাকায় অমন ভালো একখানা ঘর পেয়েছো শুনে তাই তো অবাক হয়ে গেছি। আত্মীয়তা আছে? না, 1 মাস আগেও চেনা ছিল না। ওরাও বোধহয় রেট জানে না তাই। আর এখানে থাকা যায় না মা। কেন? 30-35 টাকা ভাড়ার ঘরে থাকা আমাদের পোষাবে না। অত কেন? ওরাই তো 10 টাকা ভাড়া বলে দিয়েছে। সে ওরা দয়া করে বলেছে, আমরা দয়া নিতে যাব কেন? একটা কম ভাড়ার ঘর খুঁজে নিতে হবে তাড়াতাড়ি। তুই বড় বাড়াবাড়ি করিস। বাড়াবাড়ি কিসের? বাবা থাকলে এরকম দয়া নিতেন? তুমি পরের ঘর থেকে এসেছো, তোমার লাগে না? আমি তো বাবার মেয়ে, এমনি উপকার নিতে পারি, কিন্তু মাসের পর মাস দয়া নিতে পারবো না গা পেতে। তুলসীঝি মহেশ্বরদের বাড়ি কাজ করতে এলে সবিতা জিজ্ঞাসা করে, তোমাদের ওদিকে ঘর খালি আছে বলতে পারো? কেন গা, ঘর কি হবে? ভাড়া নেব। এখানে রইবে না? এ ঘর কি দোষ করলে গা? ভাড়া বেশি তো নয় মোটে। কপাল চড়ে 10 টাকায় এমন ঘর পেয়ে গেছো। তুমি পর্যন্ত জেনে গেছো যে এবারের লোকের দয়ায় আমরা সস্তায় ঘর পেয়েছি। কপাল জোরে কাজ নেই। তুমি যাবার সময় আমায় ডেকে নিয়ে যেও। কাজেই তুলসী মারফতে খবরটা জানাজানি হয়ে যায়। তুলসী সুরমাকে জিজ্ঞাসা করে, তোমাদের ভাড়াটে উঠে যাবে কেন গো? বনিবনা হলো নি?
তোমায় কে বললে উঠে যাবে? ওই মেয়েই বললে মোর সাথে ঘর দেখতে যাবে বস্তিতে। তাই নাকি? তুলসী কলতলায় চলে গেলে প্রতিমা বলে, ব্যাপার কি? এমন সুবিধা পেলে যেতে চায়? নিশ্চয়ই কিছু হয়েছে। বলে সে বিশেষ এক জিজ্ঞাসু দৃষ্টিতে সাধনের দিকে তাকায়। সাধন গম্ভীর হয়ে বলে, হবে আবার কি? ও তোমাদের সঙ্গে থাকতে চায় না, এই হলো ব্যাপার। বড় লোকের মেয়ে তোমরা, কত উদারতা দেখিয়ে গরিব বেচারিদের ঘরে স্থান দিয়েছ। সারাদিন তাই ভালোভাবে একটা কথা কইবারও সময় পাও না। এইভাবে থাকবে কেন? দোষটা শেষে হলো আমাদের। বাপের পয়সায় দুধ ঘি খেয়ে ক্রিম পাউডার মেখে রঙিন শাড়ির আঁচল উড়িয়ে ঘুরে বেড়াও, ওকে তোমরা বুঝবে না। আমার সঙ্গে তোমরা কলকাতা আসতে ভরসা পাও না। আমি যে মোটে একজন ব্যাটা ছেলে, তোমাদের আনবার জন্য জ্যাঠামশাইকে লোক পাঠাতে হয়। ওর বাপ নেই, ভাই নেই, এক গাদা টাকাও নেই, তবুও একলা ব্যবস্থা করে মা আর ভাই বন্ধুটিকে কলকাতা পার করে এনেছে। তুই পাগল হলে সাধন? কি যাতা বকছিস? ওরকম পাকামি করা কি ভালো কোনো মেয়ের পক্ষে? সৎ ঘরের ভালো ঘরের কোন মেয়ে ওরকম করে? বাপ ভাই মা থাক, আর কি কেউ ছিল না? খুড়ো জ্যাঠা মামা মেশো আত্মীয় কুটুম নরম হয়ে বললে তারা কি সাহায্য করতো না? তুই খালি বীরত্ব দেখছিস মেয়েটার। বীরত্ব না ছাই, এ হলো পাগলামি, মেয়েটার বদ খেয়াল। তুমি বুঝবে না মা। আমি সব বুঝি। গুরুজন কেউ থাকলে বজ্জাতি করার অসুবিধে হবে, তাই নিজেই মস্ত বাহাদুরি করেছেন। এখানে আমরা মায়া করে ঠাঁই দিয়েছি, আমাদের চোখের সামনে যা কিছু করতে পারছে না, তাই ঝোঁক চেপেছে উঠে যাবার। সুরমা চুপ করে থাকে। তুমি ঠিক বলেছ মা। তুমি 200 বছর পিছিয়ে আছো মা। অ্যারিস্টোক্র্যাট মেয়েরা স্বাধীন হলে দোষ হয় না, তাকে তোমরা মেনে নিয়েছ। গরিব গেরস্থ ঘরের মেয়ে নিরুপায় হয়ে পুরুষের মতো দায় ঘাড়ে নিলে তোমরা ধরে নাও সেটা বজ্জাতি। সবিতাকে সাধন নিজের ঘরে ডেকে নিয়ে আসে। অত্যন্ত ক্ষুব্ধ ও আহত মনে হয় তাকে। বলে, বসো, তোমার সঙ্গে কথা আছে। তবেই সেরেছে। একটা কিছু দোষ করেছি নিশ্চয়। মোটা মিলের শাড়িতেও তার রোগা ছিপছিপে দেহটিতে যে অপরূপ সৌন্দর্যের আবির্ভাব ঘটা শুরু হয়েছে সেটা চাপতে পারেনি। রং তার খুব বেশি উজ্জ্বল নয়, কোমল লাবণ্যে যেন চাপা পড়ে আছে। মুখখানা শান্ত কোমল, দেখলে মায়া হয়। দেখে কল্পনাও করা যায় না তার মধ্যে মেয়েলি লাজুকপনার কত অভাব, কত সুদৃঢ় তার আত্মপ্রত্যয়। মেয়ে হয়ে জন্মে কিভাবে ভিতরটা তার এভাবে গড়ে ওঠার সুযোগ পেয়েছে কে জানে। কি বলবেন ভেবে পাচ্ছেন না? কিভাবে বলবো সেটাই ভাবছি। যাই হোক, সোজাসুজিই বলি। ঘর খুঁজছো কেন? আমিও সোজাসুজি বলি, ঘরের ভাড়া খুব কম ধরেছেন। বাড়িয়ে দেবো? সে আপনাদের ইচ্ছা। যত ভাড়া হওয়া উচিত তত ভাড়া না দিয়ে থাকতে পারবো না। কত ভাড়া হওয়া উচিত তুমি ঠিক করলে কি করে? আরো 10 জনে তো এরকম ঘর ভাড়া নিয়ে আছে। না, এই যুক্তি ঠিক নয়। অন্য বাড়িওয়ালা যদি ভাড়াটের গলা কেটে বেশি ভাড়া নেয়, আমরা সে অন্যায়টা করব কেন? 10 জনে করেছে, আপনারা না করলেই তার মানে দাঁড়াবে আমাদের খাতির করছেন। একটু খাতির করলে দোষ কি? অবস্থা বিশেষে দোষ আছে বই কি, আমরা গরিব। তুমি বন্ধুত্ব স্বীকার করো না? করি না। আপনি বন্ধু হলেন কি করে? সাধন একটু চুপ করে থাকে। বন্ধুর মনে কষ্ট দিয়ে কি করে চলে যাবে? শোনো, তোমায় স্পষ্ট করে বলি, তোমরা গরিব কি বড়লোক আমি জানি না, তোমায় আমার ভালো লেগেছে। তোমরা চলে গেলে সত্যি আমার মনে কষ্ট হবে। সবিতা চুপ করে থাকে। বস্তিতে যে বাড়িতে ডুমুররা থাকে সেই বাড়িতে একখানা ভালো ঘর খালি ছিল। ইটের দেয়াল, খোলার চালের বাড়ি। এখানকার অর্ধেক বাড়ি এই রকম, বাকি বাড়ির দেয়াল কাঁচা। পরমেশ্বর সবিতাকে বলে, বিদায় নিলে? হ্যাঁ, কাছেই যাচ্ছি। কাজটা একটু ছেলে মানুষই হয়ে গেল। কাছে যাওয়াটা? যাওয়াটাই ছেলে মানুষই হলো। তা তুমি ছেলে মানুষ বটেই তো,
সাংসারিক জ্ঞান বুদ্ধি পাকেনি। এ অবস্থায় এরকম একটা আশ্রয় পাওয়া গেলে ছাড়তে আছে? আমি হলে তাড়িয়ে দিলেও যেতাম না। বাহ, কোন অধিকারে থাকবো? এখানে জায়গা আছে, তোমার থাকার জায়গা নেই, এই অধিকারে? জায়গা তো কত বাড়িতেই আছে, থাকবার জায়গাও কত লোকের নেই। তারা সবাই যদি জোর করে। সাধে কি ছেলে মানুষকে বলি ছেলে মানুষ? একদিকে টনটনে পাকা বুদ্ধি, অন্যদিকে স্রেফ বোকামি। তুমি কি জোর করে ঘর দখল করেছ? বিশেষ অবস্থায় তুমি বিশেষ সুযোগ পেয়েছ, তুমি সেটা নেবে, অন্যদের কথা আলাদা। না, আমার মন চায় না, করব কি? মনকে চাওয়াতে হয়, মনের উপর জোর খাটাতে হয়। বস্তির ঘরে বিছানা তুলতে তুলতে সবিতা সকালবেলায় আকাশ পাতাল ভাবে। বিমলার জ্বর হয়েছে, এখনো সে ওঠেনি। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে এক কোণে, একটি মাত্র মশারি, তার নিচে বিমলা ছেলে মেয়েদের শোয়ায়। ছোট মশারি, তিনজনকেই গাদাগাদি করে শুতে হয়। বিমলা ভিন্ন শোয়ে, মশারি ছাড়া। তোমায় মশা কামড়াবে না? কাঁথা মুড়ি দিয়ে শুই না আমি। মন্টু উঠেছে, বাইরে গেছে, নিজেই মুখ হাত ধুয়েছে, অপেক্ষায় আছে কখন খাবার পাবে। নমিতা উঠে ঘরের মধ্যে ক্ষীণ সুরে কাঁদছে। ওর মুখ ধুইয়ে দিতে হবে, ওকে খেতে দিতে হবে। বিমলার জ্বর বেড়েছে, গায়ে হাত দিয়ে না দেখলে টের পাওয়া যেত না। জ্বর না বাড়লে বিমলা কাঁথা মুড়ি দিয়ে মুখ গুঁজে পড়ে থাকতে পারত না। যেন সে মা নয়, তার যেন ছেলে মেয়ে নেই। শুধু ভাই বোন নয়, মার দায়িত্বটাও আজ পুরো মাত্রায় সবিতার। বিছানা তুলে মন্টুকে কাছের দোকান থেকে 2 পয়সার মুড়ি আনতে পাঠিয়ে দাওয়ায় বসে ধোঁয়ানো উনুনটার দিকে চেয়ে সবিতা ভাবে, আজ তাকে সব ভার বইতে হবে একা। শুধু ভাই বোন দুটির ভার নয়, মার জ্বরের ভার পর্যন্ত। সকালবেলায় এত জ্বর, এ জ্বর কত বাড়বে ঠিক নেই। সে কর্ত্রী সবকিছুর, সে যা করবে তাই হবে। তাই তাকে এদিকে খিদে মিটিয়ে বেঁচে বর্তে থাকার ব্যবস্থা করতেই হবে ভাই বোন দুটির, ওদিকে ডাক্তার এনে চিকিৎসার ব্যবস্থা করতে হবে মার। এসব নয় করল, সেজন্য সবিতা ভাবে না। এক মুহূর্তের জন্য বিশ্রাম সে নয় নাই পেল, সেজন্য কিছু আসে যায় না। সে সব কিছুই সামলে চলতে পারে, কিন্তু কতদিন পারবে? হাতের টাকায় যে কটা দিন চলবে, শুধু সে কটা দিন। দুরাশা কিনা জানে না, সে স্থির করেছিল চারিদিক বুঝে শুনে বিচার বিবেচনা করে মাস 2 মধ্যে কোনো একটা রোজগারের ব্যবস্থা করে নেবে। যত সামান্যই হোক, নিয়মিত একটা উপার্জনের ব্যবস্থা। শাক ভাত খেয়ে কোনো রকমে গাছতলায় হোগলার চালায় ভাই বোন মাকে নিয়ে বেঁচে থাকতে পারে, তার ব্যবস্থা। কিন্তু উনান ধরিয়ে বসে বাসন মেজে খাদ্য আর পথ্য রোধে ভাই বোনদের নাইয়ে খাইয়ে মার সেবা করে যদি তার দিনটা কেটে যায়, ব্যবস্থা সে করবে কি করে? ঘরেই যদি সে আটকে থাকে, বাইরে না বেরোতে পারে, তার পক্ষে কিছু করা কি সম্ভব? ধোঁয়াটে উনানের সামনে বাঁধানো রোয়াকে বসে তার মনে হয়, পরমেশ্বর যা বলেছিল প্রণবও যেন আজ তার প্রতিধ্বনি করে গেছে। একটা মীমাংসা দরকার। সে তো জানে যে শেষ পর্যন্ত তার দেহটাও বিক্রি করা দরকার হতে পারে। বিমলা জ্বরের ঘোরে ডাকে, সুবি, সুবি। ছোট বোন খিদের কান্নার মধ্যে ডাক চালায়, দিদি দিদি। মন্টু সামনে দাঁড়িয়ে থাকে দুর্ভিক্ষ পীড়িত বালকের মতো। সব দায়িত্ব ফেলে সবিতা হঠাৎ বেরিয়ে যায়। তার খেয়ালও থাকে না যে অঘোরদের এবং ভাড়াটেদের মেয়েদের নিয়ম অনুসারে সকালবেলা গায়ে সায়া ব্লাউজ চড়ায়নি, মৃত বাপের একটা ধুতি দিয়ে লজ্জা নিবারণ করেছে। পরমেশ্বর দাওয়ায় বসে চা খাচ্ছিল। কাপ নামিয়ে রেখে সে বলে, মা, সকালবেলায় কালি হয়ে এলে?
এসো এসো, আমার ঘরে এসো। সুরমা, একটা সুজনি বা চাদর এনে দে তো চট করে। ফিরেই যাই তাহলে। একটা পরামর্শ চাইতে এসেছি, সুজনি এনে দে, চাদর এনে দে। আপনাদের কাছে পরামর্শ চাইতে আসাই বোকামি হয়েছে আমার। পরমেশ্বরের মুখের হাসি হঠাৎ মুছে যায়। হাত জোড় করে সে বলে, মা, আমায় ক্ষমা করো। ক্ষমা করতে আমি আসিনি। বলে সবিতা বেরিয়ে যায়। পরমেশ্বরের মুখ গম্ভীর। গুম খেয়ে বসে সে যেন কি ভাবছে। সুরমা ভয়ে ভয়ে বলে, কি হলো জ্যাঠামশাই? পরমেশ্বর হঠাৎ হেসে ফেলে। কি হলো তাই তো বুঝতে পারছি না। একটা যেন অন্যায় করে ফেললাম মনে হচ্ছে। আচ্ছা, অন্যায়টা কি করলাম বল দেখি? ও মেয়েটার কথা বাদ দাও, ও এখন কত রকম কাণ্ড করবে। কেন করবে? এইভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। সত্যি এ বড় আশ্চর্য ব্যাপার। তোরা যেন সব বুঝে গিয়েছিস, সব যেন ছকে বাঁধা হয়ে আছে তোদের কাছে। কেউ হাসলেও তার মানে বুঝে যাস, কাঁদলেও তার মানে বুঝতে বাকি থাকে না। মানুষ যেন তোদের নিয়মে হাসে কাঁদে। তারা নির্বাক হয়ে থাকে। চা খেয়ে পরমেশ্বর ধীরে ধীরে বস্তির দিকে হাঁটতে আরম্ভ করে। সুরমাকে নিয়ে সমীর চলে গেছে। তার বাবা বিধুভূষণের অবস্থাটা দেনার দায়ে খুব খারাপ দাঁড়িয়েছিল। কিছুদিন পরে এ বাড়ির লোকেরা খবর পায় দেনার দায়ে ঘর বাড়ি বিক্রি করে বিধুভূষণ তার বড় ভাইয়ের আশ্রয়ে চলে গেছে। মুখ ম্লান হয়ে যায় সকলের। তাদের ভবিষ্যৎ অন্ধকার। আয়ের কোনো ব্যবস্থা নেই। সামান্য যা কিছু সম্বল আছে হু হু করে উপে যাচ্ছে। কে জানে কি অবস্থা দাঁড়াবে তাদের কিছুদিন পরে। ওদিকে মেয়েটাও পড়ল দারুণ দুরবস্থায়। মহেশ্বর একদিন চিঠি পায় বিধুভূষণের। শুভ সংবাদ, সুরমার সন্তান হবে জানা গিয়েছে। পরদিন মহেশ্বর মেয়েকে দেখতে যায়। বুঝতেই পারছেন, বাড়ির মেয়েরা তাকে দেখবার জন্য ব্যাকুল হয়েছে। পূজার সময় অবশ্য সে যাবে, তখন ভারী মাস হবে সুরমার। একেবারে বাপের বাড়িতেই থেকে যাবে। কিন্তু এখন কয়েকদিনের জন্য সুরমা একটু বেরিয়ে আসবে। ছেলে বাড়ি আসুক বলবো, ওই গিয়ে পৌঁছে দিয়ে আসবে। আপিস থেকে কখন ফেরে সমীর? তার কিছু ঠিক নেই, কোনো দিন 10টা হয়, কোনো দিন 11টাও বাজে। চাকরিতে ওর মন নেই, ব্যবসা করার ইচ্ছে, ওইসব ব্যবসা নিয়েই মেতে আছে। পরদিন সন্ধ্যার পর সমীর আসে একা। মহেশ্বর বলে, সুরমাকে আনলে না? কদিন বাদে আনবো, আমি একটু কাজে এসেছি। তার গম্ভীর অন্যমনস্ক ভাব দেখে মহেশ্বর অস্বস্তি বোধ করে। কি কাজ? আপনার সঙ্গে দরকারি কথা আছে। শুনে রীতিমতো ভয় হয় মহেশ্বরের। চা খেয়ে নাও, খারাপ সংবাদ নয় তো? না। চা জল খাবার খেতে খেতে সমীর সুভাষিনীর কথার ছাড়া ছাড়া জবাব দেয়। সাধনের আলাপ করবার চেষ্টা তার অন্যমনস্কতার জন্য ভেস্তে যায়। খাওয়া শেষ হলে মহেশ্বর বলে, কি বলছিলে বলো, এরা কি চলে যাবে? এতক্ষণ সে গড়গড়া টানছিল, এখন নলটা নামিয়ে রাখে। সমীর বলে, কি দরকার? গোপন কথা কিছু নয়। মহেশ্বর প্রতীক্ষা করে। সমীর ধীরে ধীরে বলে, আমাকে 1010 টাকা ঋণ দিতে হবে, 1 বছরের মধ্যে শোধ করে দেবো। ঘরে যেন বজ্রপাত হয়, সবাই নির্বাক হয়ে থাকে। আমি অনেক দিন থেকেই ব্যবসা করার কথা ভাবছিলাম। সামান্য মাইনেতে চাকরি করে কোনো লাভ নেই। বাবা নিজের দোষে লাখখানেক টাকা নষ্ট করে বসেছেন, বাবার আর কিছু নেই। আমি প্রতিজ্ঞা করেছি যে আমাদের আগেরকার অবস্থা ফিরিয়ে আনব। কিভাবে কি করব বিচার বিবেচনা করছিলাম। কয়েকটা যোগাযোগ হয়েছে, সুযোগ সুবিধা পেয়েছি। আজকাল কতগুলো ব্যবসা আছে, সাহস করে লাগাতে পারলে 1 বছরে লাল হয়ে যাওয়া যায়। সমীর 2-1 উচ্চপদস্থ লোকের নাম করে। কিভাবে নানান ব্যবসায়ে আজকাল মুনাফার পাহাড় জমানো যায় তার সাধারণ বিবরণ দাখিল করে। টাকা ফিরিয়ে দিতে আমার 1 বছরও লাগবে না। তুমি যা বললে তার মানে তো দাঁড়ায় তুমি চোরা কারবারে নামতে চাইছো।
আমি পয়সার জন্য কারবার করতে নামবো, সেটা চোরা কারবার না খোলা কারবার অত দেখলে চলে না। সে কথা যাকগে, কিন্তু আমরা অত টাকা কোথায় পাবো বাবা? জলের দরে সব বেচে দিয়ে এসেছি। দেখো, 1 বছরের মধ্যে ফিরে পাবো জানলে 10,000 টাকা আমি তোমায় দিতে পারি, কিন্তু চোরা কারবার করার জন্য আমি তো টাকা দেব না বাবা। আর তুমিই বা এদিকে যাচ্ছ কেন? এ দুর্বুদ্ধি তোমার কেন হলো? সৎ পথে থেকে শাক ভাত খাওয়া ভালো, তবু অসৎ পথে পা দিতে নেই। তোমার ভালোর জন্যই বলছি, মরীচিকার পিছনে ছুটো না। এভাবে কোটি টাকা করেও জীবনে সুখী হতে পারবে না। চোরা কারবার? আপনার ছেলে বলল বলেই কি আমি চোরা কারবারে নামছি? আপনি গিয়ে খাতাপত্র দেখে আসবেন। কি ব্যবসা করবে তুমি? আপনি টাকাটা দিতে পারবেন কিনা বলুন। মহেশ্বর চুপ করে থাকে। অন্য কেউ কোনো কথা কয় না। সমীর বিদায় না নিয়েই শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যায়। সাধন বলে, মদ খেয়ে এসেছে, গন্ধ পেলাম। মা গো! তোমাদের সবাইকার দেখছি নাড়ি ছাড়ার অবস্থা। আচ্ছা, মদ যদি খেয়েই থাকে, কত বড় আশার কথা! একটি আবোল তাবোল কথা বলেনি। মদ খেয়েছে তবু আসার কথা? মদ কেউ নিজের ইচ্ছায় খেয়েছে? ওর কি শখ আছে মদ খাবার? বেচারা শুধু টাকা চায়। মদ খাওয়ার বিরুদ্ধে প্রচার করে টাকা পেলে ও বেচারা মাতালদের গালাগালি দিত। রাগ করে গেল, মেয়েকে আর আসতে দেবে না। না না, ও সব করবে না। ও ছেলের প্রতিভা আছে, ওরকম সস্তা চালের দিকে যাবে না। দেখা যায় তার কথাই ঠিক। পরের শনিবার বিকালে সমীর সুরমাকে নিয়ে আসে। বোঝা যায় নিজেও শনি রবি 2 দিন থাকবার জন্য প্রস্তুত হয়ে এসেছে। বলা মাত্র রাজি হয়ে যায়। টাকা পায়নি বলে রাগ করেছে মনে হয় না তার ব্যবহার দেখে, শুধু একটু বিষণ্ণ ও গম্ভীর হয়ে থাকে। তার চিন্তিত অন্যমনস্ক ভাব বিচলিত করে দেয় মহেশ্বরকে। জীবনে উন্নতি করবে, নিজের পথে উপরে উঠবে, সেজন্য সাহায্য চেয়েছে জামাই। টাকা দান চায়নি, চেয়েছে ঋণ। 1 বছরের মধ্যে ফিরিয়ে দেবে। টাকা না পেয়ে রাগ করেনি, সম্পর্ক তুলে দেয়নি, শুধু অভিমান করে আছে। বড়ই অস্বস্তি বোধ করে মহেশ্বর। মনে হয় মেয়ে জামাই দুজনের কাছে সে মস্ত অপরাধ করেছে। সুরমাকে সে বলে, 10,000 টাকা কোথায় পাবো? ক্ষমতা থাকলে চোখ কান বুজে দিয়ে দিতাম। 1 পয়সা আসলো না ঘরে, অথচ খরচের অন্ত নেই। তুমি এক কাজ করলে তো পারো। তোমারও তো আয়ের একটা ব্যবস্থা করতে হবে। তুমিও ওর সঙ্গে ব্যবসা শুরু করো না। টাকা ধার না দিয়ে এভাবে দাও, তুমি থাকলে সামলে সামলে চলতে পারবে। নিজে 1000 অষ্টেক টাকা জোগাড় করেছে, বাকি টাকা ধার না পেলে একজনকে পার্টনার করে ব্যবসায় নামবে। তুমিই নেমে যাও না। মহেশ্বর দুঃখ আর দুশ্চিন্তার মধ্যেও হাসে। তুই পাগল হয়েছিস সুরমা? এই বয়সে আমার ধাতে ওসব কি পোষায়? সমীরের সঙ্গে ব্যবসায় নামা, 2 দিনে আমাদের মধ্যে ফাটাফাটি হয়ে যাবে। আমি নামতে পারি। তোর পড়াশোনা নেই? কি হবে পড়াশোনা করে? এই তো চাকরির বাজার। পাস টাস করে চাকরি জোগাড় করতে তোমার হাতে টাকা যাবে ফুরিয়ে। তার চেয়ে রোজগারের চেষ্টায় নেমে পড়াই ভালো। ভবিষ্যতে দৃষ্টি চলে না, কি হবে জানা নেই। সব দিক অন্ধকার, সবসময় চাপ দিচ্ছে এই দুর্ভাবনা। 24 ঘন্টা নিদারুণ উৎকণ্ঠার পীড়ন যে একটা কিছু করতেই হবে। একেবারে দুস্থ হয়ে যারা এসেছে তাদের এই দুর্ভাবনার বালাই নেই। নিঃস্ব হয়ে পথে বসার দুশ্চিন্তা আর তাদের করতে হয় না। গাছতলা আশ্রয় যে করেছে তার আর গাছতলা সার করার ভয় কি? কে জানে, সমীরের সঙ্গে ভাগ্য মেলালে হয়তো তাদের কপাল ফিরেও যেতে পারে। সমীরের উৎসাহ আছে, শেয়ারের কারবারে বাপের অভিজ্ঞতারও সে অংশীদার। কিন্তু সাধন পড়া ছেড়ে দেবে এটা ভাবতেও মন খুঁতখুঁত করে। মহেশ্বর বলে পরমেশ্বরকে, দাদা দাদা, সাধন তো পড়া ছেড়ে ব্যবসা করতে চায় সমীরের সঙ্গে। সে তো চাইবেই, ওর ছিল শখের পড়া। এ অবস্থায় কি আর পড়ায় মন বসে? স্থির করতে পারছি না। পূজা করার ব্যাপার, সংসারের ব্যাপারে তোমার মনে স্থির করতে অসুবিধা হয় না। আর এসব ব্যাপারে কেন হয় জানো? এসব নতুন ব্যাপার,
আর মনস্থির করার নিয়মনীতি জানা নেই, অভ্যাস নেই। ভেবে চিন্তে বিচার বিবেচনা করে একটা কিছু ঠিক করে ফেলো। জামাইয়ের চরম অনুরোধ রক্ষা করা হবে টাকাটা একেবারে তার হাতে তুলে না দিয়েও। কোনো দিকে আয়ের ব্যবস্থা নেই। সমীরের সঙ্গে ব্যবসায় নেমে সাধন হয়তো কিছু আয়ের ব্যবস্থাও করতে পারবে। এইসব হিসাব করে মহেশ্বর টাকা দেওয়াই ঠিক করে। পুঁজি শেষ হয়ে যায়। অনভিজ্ঞ সাধনকে পাকা কায়দায় ভাঁওতা দিয়ে টাকাগুলি সমীর উড়িয়ে দিলে তাই আফসোস আরও বেশি হয় মহেশ্বরের। মহেশ্বর একখানা চিঠি দেয় তার হাতে। খামের চিঠি, কিন্তু খুব সংক্ষিপ্ত। সমীর লিখেছে তার বড়ই বিপদ, অবিলম্বে তার 500 টাকা চাই। আগের টাকার ব্যবস্থা এখনই করতে না পারলেও এই টাকাটা সে 2-3 মাসের মধ্যে শোধ দিয়ে দেবে। বিশেষ ভনিতা নেই, 10টা অজুহাত খাড়া করবার চেষ্টা নেই। গাম্ভীর্যপূর্ণ, সহজ, স্পষ্ট দাবি জানিয়ে চিঠিখানা লেখা। পরমেশ্বর একটু হাসে। তুমি আমায় সংসারে জড়িয়ে ছাড়বে। একটু না জড়ালে চলে না। আর একলা আমি বোঝা কমালেই পারো। মহেশ্বরের মুখ দেখে পরমেশ্বর হাসি মুখেই আবার বলে, যাক যাক, চিঠি পড়লেই বুঝতে পারা যায় বাবাজি বিগড়ে গেছেন। আগে অনেকবার নিয়েছে না? অনেকবার, আরও অনেকের কাছে ধার করেছে। চিঠি লেখার ধরন থেকে সেটা অনুমান করেছি। এ ব্যবসায় পাকা হয়ে না উঠলে অনেকবার টাকা নেওয়ার পর এরকম চিঠি লেখার ক্ষমতা হয় না। এ কায়দা সাধারণ লোকের খেয়ালে হবার কথা নয়। বিপদের কথাটা মিথ্যা। না, ঠিক মিথ্যা নয়, টাকার খুব দরকার। এটাই ওর আসল বিপদ। অন্য কোনো বিপদ নেই। ভেবে চিন্তে বুদ্ধি খাটিয়ে চিঠিখানা লিখেছে। সাধারণ মানুষ সাধারণভাবে হঠাৎ বিপদে পড়লে বাধ্য হয়ে যদি লিখত, সে চিঠি হতো অন্যরকম। লজ্জা দুঃখ ফুটে বেরোতো প্রত্যেক লাইনে। পড়লেই বোঝা যেত অনিচ্ছায় লিখেছে। কি করা যায়? এভাবে টাকা দিলে তো আরও পেয়ে বসবে। এক কাজ করো, পুজোদের আসতে লিখেছ তুমি, আজকালের মধ্যে তুমি নিজেই চলে যাও। বলবে বিপদের কথা পড়ে ছুটে গিয়েছ। কি বিপদ কিছুই তো লেখনি, কাজেই খুব ভাবনা হয়েছিল। বিপদের কথা একটা বানিয়ে বলবে। এসব লোক মিথ্যা বানাতে ওস্তাদ হয়। এবারের মতো টাকাটা দিও। ছেলে আর জামাই গোল্লায় গেলে খানিকটা ঝঞ্ঝাট পোয়াতেই হয়, কিন্তু খুব ভালো করে তোমার নিজের বিপদটা বুঝিয়ে দিয়ে এসো, ভবিষ্যতে আর যেন প্রত্যাশা না করে। সুরমাকে নিয়ে আসবো তো? আনবে বই কি। পরদিন মহেশ্বর মেয়েকে আনতে যায়। বাড়িটা একটু থমথম করে সেদিনটা। পরদিন সে ভাব অনেকটা কেটে যায় বটে, কিন্তু আরও গভীর হয়ে ঘনিয়ে আসে মেয়ে আর নাতি নাতনিকে সঙ্গে নিয়ে মহেশ্বর ফিরে এলে। মহেশ্বরের মুখ শুকনো এবং গম্ভীর, সুরমার মুখ ম্লান এবং বিষণ্ণ। সুরমার গালে কালশিটের মতো একটা লম্বা দাগ। দিদি, গালে কিসের দাগ দিদি? তা দিয়ে তোমার কি দরকার? ওর শখ হয়েছে কপালে টিপ না পরে গালে দাগ কেটেছে। বোকা মেয়ে কোথাকার। সত্যি আমি বোকা। নিজেকে যে বোকা বলতে পারে সে কিন্তু সত্যি বোকা হয় না। সুভাষিনী কাঁদো কাঁদো মুখে বলে, আমি আর মেয়েকে পাঠাবো না। সাধন নীরবে দাঁড়িয়ে থাকে। আলাপ আলোচনার ঢের সময় পাওয়া যাবে। খিদের সময় খেতে পেলে কাজ দেয়। জামাই গোল্লায় যাচ্ছে, এটা শুধু শোনা কথাই ছিল এতদিন। এই কুৎসিত সত্যটার প্রত্যক্ষ প্রতিমূর্তির মতো সুরমাকে সামনে উপস্থিত দেখে আর সমস্ত কথাই মন থেকে মুছে গিয়েছিল সকলের। অথচ সোজাসুজি স্পষ্টভাবে জিজ্ঞাসা করে জানবার সাহসও হচ্ছিল না কারো, যে ব্যাপারটা ঠিক কতখানি গড়িয়েছে, কত দূর অধঃপাতে গিয়েছে সমীর। অনুতাপের সঙ্গে সবিতা চুপি চুপি সুরমাকে বলে, আমি সব জেনে ফেলেছি সুরমাদি, না জেনে পারলাম না। কাজটা ভারী অন্যায় হয়ে গেছে। লাভের মধ্যে হলো এই, মনটা খারাপ হয়ে গেল। শুনে ফেলেছ যখন আর উপায় কি?
বস্তি থেকে ডুমুর মহেশ্বরের বাড়ি দুধ দিয়ে আসে। গরু আছে, কিন্তু দুধ তারা নিজেরা এক ফোঁটাও খায় না। দুধ বেচে সংসার চলে। অঘোর খরচ দেয়, তাতে তার খরচটা কুলিয়ে গিয়ে হয়তোবা ডুমুরের জন্য সামান্য কিছু বাড়তি থাকে, সংসার চলে না। দুধ বেচে, ঘুটে বেচে আর মায়ে বেটিতে 3 বাড়ি ঠিকে কাজ করে কোনো মতে তারা দিন পাত করে। সুরমা আর সবিতা দুজনেই খুব ভাব জমিয়ে ফেলেছে ডুমুরের সঙ্গে। সুরমা তার দাম্পত্য জীবন সম্পর্কে জানবার জন্য ব্যাকুল। তুমি লোকের বাড়ি কাজ করো, স্বামী আপত্তি করে না? করুক না আপত্তি, তবে তো বাঁচাই যেত। যা রোজগার করি দিতে হবে তো। আপত্তি করলে নিজে খেতে পড়তে দেবে না, আপত্তি করবে কোন মুখে? তোমাদের ঝগড়া হয়? মাঘ ভাতারে ঝগড়া হবে না? সে ঝগড়া নয়, খারাপ ঝগড়া, সত্যি সত্যি যাতে রাগারাগি হয়ে যায়। তাও হয় 2-1 বার, নিজেই মিটিয়ে নেয়। কেন? ডুমুর হেসে ফেলে। নিজের দোষ তো বোঝে দিদিমণি। হেথা রইবে, বদখেয়ালে পয়সা উড়বে, বউকে পুষবে না, ঝগড়া করে শক্ত রবে কিসের চড়ে? দোষ বোঝে? বুঝবে না? সবাই বউকে পোষে, ও পুষছে না, এটা বুঝবে না পুরুষ মানুষ? মোরা খেদিয়ে দিতে পারি অনায়াসে, দিই না, সে তো মোদের দয়া। দয়া মানে আর কি? টান তো পড়েছে একটা, ফেলবার তো মানুষ নয়। বাড়াবাড়ি করে না, সামলে সুমলে চলে, কি আর করা যায়? আজ থাক, চলে গেলেও তো জ্বালা। তা নয় ভাই, উপায় নেই তাই তাড়াতে পারো না, স্বামী ছাড়া তো গতি নেই আর। সে আপনাদের নেই দিদিমণি, মোদের কতটুকু আসে যায়? মানুষটাকে দূর করে দিয়ে যদি আরেকজনের সাথে থাকি, লোকে একটু উয়া করবে, ব্যাস। যেমন আছি তার চেয়ে বেশ ভালো থাকবো। কদিন থাকবে? ডুমুর চুপ করে থাকে। ছেলেপিলের কি হবে? এবারও ডুমুর চুপ করে থাকে। সে বেশ একটু ভড়কে গিয়েছে মনে হয়। না, তোমার হিসেব ঠিক নয়। স্বামীকে নিয়ে থাকা অনেক সুবিধা, নইলে তুমি অনেক আগেই খেদিয়ে দিতে মানুষটাকে। বাড়াবাড়ি করে না, তোমার দিকটাও হিসেব করে চলে, তাই অবশ্য বরদাস্ত করে চলেছ। দুধে এত জল দাও কেন? আমার 2টো বাচ্চা তোমাদের দুধ খাচ্ছে, মনে রেখো। দায় অনেক, সময় নেই, তবু একটু ফাঁক পেলে ডুমুরের ঘরে গিয়ে বসে সবিতা। অঘোর কাজে যাবার আয়োজন করতে করতে আর চোখে তাকায়। সুবিধে হবে না, সে চিজ নয়। 2-5 হাজার টাকা দিয়ে লোকে চেষ্টা করেছে, পারেনি। পিঁড়ি পেতে সবিতাকে বসতে দেয়। ডোবা পুকুরে ডুব দিয়ে এসে অঘোর মাথা আঁচড়াচ্ছিল। ভাতের থালার সামনের পিঁড়িটাতে উবু হয়ে বসে সযত্নে সস্নেহে ভাত ভাঙতে ভাঙতে সে বলে, পারবে কি করে? মানুষ কি পয়সায় বিকয়? বিকয় না, মানুষ পয়সায় বিকয় বলেই তো তাদের এই দুর্দশা। ব্যাপারটা বুঝিনে ভালো। গরিব মানুষ আছে, পয়সাওয়ালা মানুষ আছে, তাই ধাঁধায় পড়ে গেছি। 4টে পা না থেকে হাত পা থাকলে মানুষ হয় এটা বুঝেছি, কিন্তু পয়সা থাকলে কি করে মানুষ হয় সেটা মাথায় ঢোকে না। এই নিয়ে কত বড় বড় মাথা খাটছে, কত মাথা দিনরাত শুধু ঘামছে। মাথায় ঢোকে কি ঢোকে না তা নিয়ে আর মাথা ঘামিও না। কেন? মাথা যারা ঘামায় তারা মাথা ঘামিয়ে পয়সা কামায়। গা ঘামিয়ে পয়সা কামানোর চেয়ে ওটা ওরা একটু উঁচুতে রাখতে চায়। মাথা ঘামিয়ে পয়সা কামানো বড্ড সম্মানের ব্যাপার, বড্ড উঁচু দরের ব্যাপার। ভাইটার জন্য 1 পো দুধ রাখবো ভাবি, তা রাখবো কি দিয়ে? তুমি তো ভাই দিব্যি নিজে রোজগার করে খাও, কাউকে কেয়ার করো না। আমার হয়েছে মুশকিল। বিয়েই হলো না, মুশকিল কিসের গো? বিয়ে হলে তবেও একটা লোক সম্বল থাকতো, আমার যে কেউ নেই। বিয়ে বসো না তাড়াতাড়ি। কে করছে বিয়ে? সাধনবাবু। নিজের কানকে বিশ্বাস করতে পারে না সবিতা। এ কি অদ্ভুত খাপছাড়া কথা ডুমুরের মুখে! এমন অনায়াসে এরকম একটা অসম্ভব ইঙ্গিত তার মুখ দিয়ে কি করে বার হয়? কেন বার হয়? বদনাম রটেছে তার আর সাধনের নাম জড়িয়ে, কিন্তু কেন? কি জন্য তাদের এমন কলঙ্ক রটল যা এসে বস্তিতে পর্যন্ত পৌঁছেছে?
হবে না বিয়ে? ওই দিদিমণি বললে কি না তাই বলছি। কে বললে? ওই তোমাদের ঘরের প্রতিমা দিদিমণি বললে যে সাধনবাবু ওস্তাদ রেখে গান টান শিখিয়ে তৈরি করে নিচ্ছে বিয়ে করার জন্য। বাবা, বিয়ের আগে বউকে শিখিয়ে পড়ে বস্তিতে রেখে তৈরি করা, কি যে কাণ্ড বাবুদের। পূজার কয়েকদিন আগে সমীর আসে। চেহারাটা খারাপ হয়েছে, দেখে মনে হয় কোনো অসুখে ভুগছে। এটা ছাড়া আর বেশভূষা, কথাবার্তা, চালচরণ দেখে সহজে বুঝবার উপায় নেই মানুষ হিসাবে সে কতখানি নেমে গেছে। সহজে বুঝবার উপায় নেই, কিন্তু বোঝা যায়। সাধারণ কথা ব্যবহার তার প্রায় আগের মতোই আছে, কিন্তু একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে টের পাওয়া যায় সর্বদাই তার যেন কি একটা অস্বস্তি চাপবার চেষ্টা। সাধারণ স্বাভাবিক চিন্তাভাবনার আড়ালে যেন তার একটা গোপন দুশ্চিন্তা সর্বদা সক্রিয় থেকে চাপ দিচ্ছে। শোনো, তুমি ইচ্ছে করলে আর চেষ্টা করলে বড় হতে পারতে, অনেক বড় হতে পারতে। সমীর যেন চমকে ওঠে। অনেকে বড় হতে চায়, হাজার চেষ্টা করেও শেষে পেরে ওঠে না। তাদের শুধু ইচ্ছাটাই থাকে, ইচ্ছা পূরণের জন্য যে গুণগুলি দরকার থাকে না। তোমার সবগুলি গুণ ছিল, বেশি পরিমাণে ছিল। চেষ্টা করলে তুমি যে কোথায় উঠতে পারতে তুমি নিজেও কল্পনা করতে পারবে না। সকলে অবাক হয়ে শোনে। সকলের সামনে সমীরের এমন অকুণ্ঠ প্রশংসা, একরকম তার গুণকীর্তন। তার মতন অসাধারণ গুণের অধিকারী খুব কম লোকই হয়। সমীর যে অধঃপাতে গেছে সেজন্য কি এতটুকু আফসোস নেই পরমেশ্বরের? বড় হতে কে না চায় বলুন? সবাই চায় না। অনেকে সুখী হতে চায় না, বড় হতে চাইবে। সংসারে সকলে যাকে সুখ বলে, অনেকের পুরো মাত্রায় সেটা ভোগ করার সুযোগ থাকে, কিন্তু ওরকম সুখ তার ভালো লাগে না। সে ইচ্ছে করে চেষ্টা করে, নানা রকম দুঃখ এনে কষ্ট পায়। কষ্ট ছাড়া জীবনটা তার মনে হয় একঘেয়ে, আলুনি। তুমি ইচ্ছে করলেই বড় হতে পারো, কিন্তু তুমি ওই ক্ষমতাটাও অন্যদিকে লাগাতে চাও। সমীর বলে, বড় হবার স্বাদ তোমার নেই। সমীর খানিক চুপ করে থাকে। কোন দিক দিয়ে বড় হবার কথা বলছেন? টাকা পয়সা, মান সম্মান, প্রভাব প্রতিপত্তি। যেভাবে বড় হওয়াকে সংসারে বড় হওয়া বলে, বড় নেতা হওয়ার ক্ষমতা পর্যন্ত তোমার আছে। প্রতিমা ফোড়ন কেটে বলে, এখনো আছে? এখনো আছে, কিন্তু ওই যে বললাম, যেটা তোমার আসল গুণ সেটাই হয়ে দাঁড়িয়েছে তোমার দোষ। কিরকম? তোমার একটু সমাজবিরোধী ঝোঁক আছে। ঠিক বিরোধী ঝোঁক নয়, সমাজ সম্পর্কে উদাসীনতা। যারা বড় হয়, সমাজ সম্পর্কে তাদেরও এক ধরনের উদাসীনতা থাকে। সমাজের সাধারণ চলতি নিয়মনীতি, সংস্কার সম্পর্কে তারা অন্য মানুষের চেয়ে অনায়াসে ওসবের ঊর্ধ্বে উঠতে পারে, ওসব তুচ্ছ করে দিতে পারে। কিন্তু সমাজ তাদের কাছে তুচ্ছ হয় না, সমাজের কাছে স্বীকৃতি পাওয়াও তুচ্ছ হয় না। সমাজের আচার নিয়ম সংস্কার নিয়ে তোমারও বিশেষ মাথা ব্যথা নেই। বাইরের খোলসটা বাদ দিয়ে তুমি আসল ব্যাপারটা চট করে ধরতে পারো। কিন্তু মুশকিল হলো, এটা সমাজের দিকে আকর্ষণ না বাড়িয়ে তোমার মধ্যে জন্মিয়েছে অবজ্ঞা, বাজে পচা একটা সমাজ। এ সমাজের জন্য তোমার টানও নেই, সমাজের সম্মান পাওয়ার স্বাদও নেই। বিশেষ গুণ থাকা দেখছি মহা বিপদ। বিপদ বই কি? বিশেষ গুণ থাকা মানেই তাকে আর সাধারণ থাকতে দেবে না, বিশেষ দিকে টানবে, বিশেষ মানুষ করে তুলবে। এর যে জামাইবাবু সাদাসিধে সাধারণ মানুষ হলেই বরং ভালো ছিল। তা কি জোর করে বলা যায়? কত দিকে গতি নেয় মানুষের জীবন, কত কি ঘটতে পারে। আজ ইচ্ছা নেই, একদিন হয়তো বড় হওয়ার জন্য সমীর পাগল হয়ে উঠবে। সাধনের একটা চাকরির ব্যবস্থা হয়েছে অনেক চেষ্টায়। মাইনে ভালোই, কিন্তু চাকরির জন্য জমা রাখতে হবে 1000-5 টাকা। না, কোনো রকম জুয়াচুরি ফন্দি ফিকিরের ব্যাপার নয়, টাকাটা নষ্ট হবার ভয় নেই। এই জন্যই সুভাষিনীর 3 ভাগ গয়না বিক্রি করে
নগদ টাকাগুলো বাড়িতে এনেছিল মহেশ্বর। সকালে দেখা যায় টাকা নেই, সব টাকা চুরি হয়ে গেছে। বাড়ির লোকেই যে চুরি করেছে তাতেও সন্দেহ করার কোনো কারণ থাকে না। মহেশ্বর মাথায় হাত দিয়ে বসে পড়ে। চুরি নিয়ে হইচই করার ভরসাও বাড়ির লোকে পায় না। নিচু গলায় শুধু আলোচনা করে নিজেদের মধ্যে এখন কি করা উচিত। সমীর বাড়িতেই ছিল। আজ ভোরে সে বেড়াতেও বাড়ির বাইরে যায়নি। পরমেশ্বর বলে, টাকা বাড়িতেই আছে, তবে পাওয়া যাবে কিনা সন্দেহ। কি রকম? সন্দেহ প্রকাশ করলে জামাই ভীষণ চটে যাবে। সুটকেস বিছানায় নিয়ে সঙ্গে সঙ্গেই বাড়ি ছেড়ে চলে যাবে। গায়ের জোর যদি খাটাতে পারো তাহলেই টাকাটা পাওয়া সম্ভব। তাই কি পারে মানুষ? আমিও তাই বলছি। সমীর সেই হিসাব করেছে, যদি সন্দেহ প্রকাশ করে বাড়ি ছেড়ে চলে যাবার সুযোগ পাবে। সার্চ করব? না, একদম না। বিপদ তো এইখানেই। টাকা গেলে টাকা আসবে, জামাই গেলে আসবে না। সুরমাকে প্রথমে কেউ জানায়নি। বেলা একটু বাড়তে সকলের রকম সকম দেখে তার মনে লাগে খটকা। সে জিজ্ঞাসা করে, কি হয়েছে? বাবা টাকা চুরি গেছে। শুনেই মুখ বিবর্ণ হয়ে যায় সুরমার। সে যেন নিজেই চুরি করেছে টাকাগুলি। মাথা হেঁট করে দাঁড়িয়ে থাকে সে, খানিকক্ষণ ভাবে, তারপর ঘরে সমীর খাটে হেলান দিয়ে বসে কাগজ পড়ছিল। আজ যে তুমি বেরোলে না? বেরোবো, মামার সঙ্গে দেখা করতে যাব ভাবছি। একান্ত নির্বিকার শান্ত ভাব সমীরের। গায়ে তার গেঞ্জি, পরনে লুঙ্গি। অতগুলো টাকার নোট গায়ে কোথাও গুঁজে রাখা সম্ভব নয়। তোমার সুটকেসের চাবিটা দাও তো। কেন? একটা দরকার আছে। কি দরকার? জামা কাপড়গুলি গুছিয়ে রাখবো। গোছানোই আছে। চাবিটা দাও না তুমি। চাবি দিতে এত আপত্তি করছো কেন? তোমারই বা সকালবেলা হঠাৎ আমার সুটকেস খুলবার কি দরকার পড়লো বলো না। তবু সুরমা শান্তভাবে সুটকেসের চাবিটা আদায় করবার চেষ্টা করে, কিন্তু চাবি সমীর দেয় না। তখন গম্ভীর হয়ে সুরমা বলে, বাবার টাকাটা দিয়ে দাও। কিসের টাকা? তুমি যে টাকাটা চুরি করেছো। দেখা যায় পরমেশ্বর যা বলেছিল অবিকল সেই ব্যাপারটাই ঘটে। সমীর প্রথমে তামাশা বলে উড়িয়ে দেয় সুরমার কথাটা, তারপর রেগে আগুন হয়ে ওঠে। এত বড় আস্পর্ধা তোমাদের, আমায় চোর বলো? সঙ্গে সঙ্গে উঠে সে বিছানা বাঁধতে আরম্ভ করে। টাকাটা না দিয়ে যদি যাও, এই জন্মে আমি তোমার মুখ দেখব না। সমীর কথা কয় না। বেশ, তুমি নাওনি টাকা, আমি ভুল বলছি। তুমি শুধু আমার সুটকেসটা খুলে দেখতে দাও। টাকা যদি না পাই, যে শাস্তি দেবে মাথা পেতে নেব। তবু সমীর কথা কয় না। বিছানার বান্ডিল বগলে নিয়ে সুটকেস হাতে ঝুলিয়ে সে যাবার জন্য প্রস্তুত হলে সুরমা দু হাতে সুটকেসটা চেপে ধরে। এত জোরে তাকে ধাক্কা দেয় সমীর যে সে ছিটকিয়ে মেঝেতে পড়ে যায়। সমীর গট গট করে বেরিয়ে যায় ঘর থেকে। আঘাতের বেদনা ভুলে সুরমাও বাইরে এসে চেঁচিয়ে বলে, সুটকেস নিয়ে যেতে দিও না। কেড়ে নাও সুটকেসটা। দাঁড়িয়ে দেখছো কি তোমরা? কেড়ে নাও। সমীর যেতে যেতে দাঁড়ায়। সুটকেসটা কেড়ে নেবার সময় ও সুযোগ দেবার জন্যই যেন খানিকক্ষণ অপেক্ষা করে। সাধন এক পা এগোতেই সুভাষিনী হাত চেপে ধরে ধমক দিয়ে বলে, সাধন, মাথা খারাপ করিস না। পুতুলের মতো সকলে দাঁড়িয়ে থাকে। আমি তবে আসি বলে ধীরে ধীরে সে বেরিয়ে যায়। ডোবার মতো পুকুরটির ওপাশের বস্তিতে আশ্বিনের রাত্রি, ভোর হবার অনেক আগেই অঘোরের ঘুম ভেঙে যায়। নরক যাত্রার তাগিদে মিউনিসিপ্যালিটির ম্যাথররা 10 দিন ধর্মঘট করেছে। আবছা আঁধারে দু একটা ডানপিটে পাখির ডাক শুনতে শুনতে অঘোর ঘাটের দিকে এগোয়। জানা গাছটা থেকে আন্দাজে একটা দাঁতন ভেঙে নেয়। শুকোতে শুকোতে পুকুরটার জল বর্ষার আগে একেবারে নিচে গিয়ে ঠেকে। তালগাছের গুঁড়ির ঘাটটাও ধাপে ধাপে নেমে যায়। খাড়া চাল বেয়ে সাবধানে নামতে হয়। বর্ষার পর এখন পুকুরটা কানায় কানায় ভরা।
এখন তবু পুকুর মনে করা যায় এবং জলটা ব্যবহার করতে ঘেন্না হয় না। তালের গুঁড়িটার উপর এসে দাঁড়াতে নতুন একটা দুর্গন্ধ অঘোরের নাকে লাগল। দুর্গন্ধের সঙ্গে তার ঘনিষ্ঠ পরিচয়। কলকাতার গায়ে পাড়ায় তার 7 পুরুষের বসবাস। চারিদিকে কারখানা ঘিরে ফেললেও বহুকাল যা করতে পারেনি, এবারের যুদ্ধের বাজারটা তাই করে দিয়ে গেছে। পাড়ার এই অংশটা হয়ে দাঁড়িয়েছে বস্তি। নিজের নাক দিয়ে চেখে চেখে সে জেনেছে জগতে কত রকমারি দুর্গন্ধ আছে। শুকনো, ভ্যাপসা, নরম, গরম, ঘন, পাতলা, ভোঁতা, তীক্ষ্ণ, কতই যে তার বৈচিত্র্য। রকমারিতে সুগন্ধ তার কাছে দাঁড়ায় কোথায়? ফুল, চন্দন, ধূপ, এসেন্স সব গন্ধই প্রায় এত রকম একঘেয়ে। ঘাটের এই দুর্গন্ধটা অদ্ভুত রকমের নতুন। আগে যেন কখনো শোকেনি জীবনে। গাটা কেমন ঘিন ঘিন করে ওঠে, দম আটকানো, অস্বস্তি জাগে। এই ভাবটাই যেন মনে পড়িয়ে দিতে চায় গন্ধটাকে তার। আরও একবার কি চেনা হয়েছিল তার এই বীভৎস ভারী গন্ধটার সঙ্গে? তাই বটে। ঠিক মন্বন্তরের সময় একদিন শহরতলির স্টেশনের দিকে হেঁটে যাবার সময় ঝাঁটার শলার গরম ঝাপটার মতো দুর্গন্ধটা তার নাকে লেগেছিল। চেয়ে দেখেছিল পথের ধারে গাছতলায় ফ্যান মাখা মগটা আঁকড়ে ধরে একটা পচা গলা দেহ পড়ে আছে মানুষের। ভালো করে তাকিয়ে অঘোর বুঝতে পারে তালের গুঁড়িটার কাছেই কিছু একটা ভাসছে, অর্ধেক স্থলে, অর্ধেক জলে। এটাও দেহ। টের পেতে দেরি হয় না। চমক দেওয়া রাশ ভারী দুর্গন্ধটাও যে ওটা থেকেই আসছে অনুমান করে নেওয়া যায়। কষা দাঁতনটা চিবোতে চিবোতে অনিচ্ছুক পদে ফিরে গিয়ে অঘোর তার টর্চটা নিয়ে আসে। আলো ফেলে দেহের মুখটা দেখে বলে, রাম রাম। মরা মরা জপ করে বাল্মীকি রাম নাম বলতে শিখেছিল। অঘোরের অত চেষ্টা করতেও হয় না। তোর শেষে এই গতি হলো ছুরি? সবার চেনা সেই পাগলি মেয়েটা। 15-16 বছরের বেশি বয়স হবে না। হাত পাগুলি কাঠের মতো সরু। কোথা থেকে এসেছিল কেউ জানে না। বছর খানেক এই এলাকায় কুড়িয়ে খেয়ে ঘুরে বেড়িয়ে যেখানে সেখানে ঘুমিয়ে কাটিয়েছে। আজ এ পাড়ায় দেখা গেল তো কাল ও পাড়ায়। কার ঘরের কাছে মরে পড়েছিল, রাতারাতি তুলে ডোবায় এনে ফেলে দিয়ে গেছে দুর্গন্ধ এড়াবার জন্য। কুকুর বেড়ালের মৃতদেহ যেমন দূরে ফেলে দেয়, ডোবার জলটা আজ কেউ ব্যবহার করতে পারবে না। তারপর তাড়াতাড়ি ভোর হয়, কিন্তু ডোবার ধারে বেশি ভিড় হয় না। সামান্য যেটুকু ভিড় হয় তাও কেটে যায় অন্য কারণে। একটু বেলা হতেই ভিড় জমে যায় মহেশ্বরের বাড়ির সামনে। সুরমা রাতে গলায় দড়ি দিয়েছে। কয়েক মাস কেটে যাওয়ার পরেও সাধনের সঙ্গে দেখা হলে সবিতা তার বোনের আত্মহত্যার ব্যাপার নিয়ে একটু আফসোস জানাতেও সাহস পায় না। খেতে না পেয়ে আগের দিন মরেছিল একটা চাষির মেয়ে। তার দেহটা এনে ফেলে দেওয়া হয়েছিল তাদের একমাত্র জলের সম্বল ডোবাটার মধ্যে। হত্যা আর আত্মহত্যা আবিষ্কৃত হয়েছিল একই রাত্রির প্রভাতে। আত্মহত্যাটা নিজের বোন করে থাক, দুটোকে নিশ্চয়ই মিলিয়েছে সাধন। কিছু বলতে গেলে, সহানুভূতি দেখাতে চাইলে সে হয়তো ক্ষেপে যাবে। সবিতা তাই নিজের দুঃখ দুর্দশার কথাই বলে। না, এভাবে চাল কেড়ে নেবে, ঘুষ আদায় করবে, অপমানের এক শেষ করবে। চাল এনে বেচে রোজগার করা চলে না আর। সামান্য উপার্জন। কোনো মেয়েই বেশি চাল কিনে আনতে পারে না একেবারে। তীব্র জ্বালার সঙ্গে সবিতা বলে, আমার পিছনেই যেন বেশি করে লাগে। লাগবে না? এমন সুন্দর চেহারাটি বাগিয়েছিলে কেন? তোমায় রাজার হালে রেখে পুষ্পার জন্য কত লোক ওঁত পেতে আছে। তুমি কিনা চাল এনে বেচবে? এ কি লোকের সয়?
ওই ব্যবসায় করি এবার। আর তো কোনো পথ দেখছি না ঝিগিরি করা ছাড়া। সাধন নিঃশ্বাস ফেলে বলে, তুমি মেয়ে মানুষ, তাই মেয়ে। তবুও তো যা হোক কিছু রোজগার করছো, প্রায় 3 বছর চালিয়ে দিলে। আমি খালি লোকসানি দিলাম। বাবার টাকাগুলি নষ্ট করলাম। সত্যি আপনার কথা ভাবলে এমন খারাপ লাগে আমার। যা ধরি তাই যেন ফসকে যায়। গভীর সমবেদনায় তার হাত চেপে ধরে সবিতা নীরবে তার মুখের দিকে চেয়ে থাকে। সাধন তার চোখে তার মনের ছায়া দেখতে পায়। সাধন বলে, হতাশ হয়ে পড়ছি ভাবছো? হতাশ না গো, এ হলো প্রাণীর জ্বালা। সে একটা বিড়ি ধরায়। আর একটা গান শিখবে? শিখবো না? সাধন লেখা গানটি সবিতার হাতে দেয়। এনো ধরো। মোটা গলায় পদগুলির মোটামুটি সুর গেয়ে শোনায়। শাইলের খেতে ঝইরা পরে হলদি রাঙা পাকা ধান, জলদি কইরা মাঠে চল চল রে বাজান। শাইলের খেতে ঝইরা পরে হলদি রাঙা পাকা ধান, জলদি কইরা মাঠে চল চল রে বাজান। সবিতা মন দিয়ে শোনে। ওরে বন মোরগে হাগ দিয়াছে, ওরে বন মোরগে হাগ দিয়াছে, লাল ধইরাছে রে আসমান। তারপর সেই পদটি সুরে ঝংকার দিয়ে ওঠে তার গলায়। শাইলের খেতে ঝইরা পরে হলদি রাঙা সোনা ধান, জলদি কইরা মাঠে চল চল রে বাজান। ওরে আশ্বিন গেল কার্তিক আইলো রে, ক্ষেতের ফসল খেতে রইল রে। মোদের বোনা এই পাকা ধান। ডুমুর এসে চুপ করে দরজার বাইরে বসে। একে একে ছেলে, বুড়ো, মেয়ে, পুরুষ যারা এসে জোটে তাদের সে হাতের মুখের নিঃশব্দ ইঙ্গিতে বুঝিয়ে দেয় টাং শব্দটি ব্যবহার করা চলবে না। ইঙ্গিতেই তাদের সে নির্দেশ দেয় চুপচাপ বসে পড়ার। গান অভ্যাস করার ফাঁকে সবিতা বলে, এমনি শুনলে হবে না, পয়সা লাগবে। রেশন আনার পয়সা নেই, না খেয়ে শুকনো গলায় গান খোলে না। বাইরে থেকে অঘোর বলে, পয়সা দিয়ে পচা সিনেমা দেখি, বিনে পয়সায় গান শুনবো কেন? চাঁদা আমরা তুলে দিচ্ছি, কিন্তু গান শেখা শুনবো শুধু, শেখা গান 2-1টা হবে না? হবে বই কি। দরজার কাছে এগিয়ে এসে সবিতা পুরনো গান ধরে। এই না ধানের চিড়া মুড়ি, এই না ধানের পিঠা, নতুন চালের তত ভাত লাগে কেমন মিঠা, বাজান হায় হায় রে। গতর খাটিয়ে, ধান ফলিয়ে, জিনিস বানিয়ে মানুষের উপসী থাকার গান। মাটি মোদের মাঝে খাটে রে, হেমন্ত লক্ষ্মীর বোরে ভরবে মোদের গোলা খান, হেমন্ত লক্ষ্মীর বোরে ভরবে মোদের গোলা খান। জলদি কইরা মাঠে চল চল রে বাজান, জলদি কইরা মাঠে চল চল রে বাজান। শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন দিকে, দ্য ক্লাসিক পেজেস শ্রুতি সাহিত্যের অমূল্য সম্ভার। গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দ্য ক্লাসিক পেজেস।